এক কৃষ্ণাঙ্গ ছেলে হঠাৎ প্রেমে পড়ে যায় এই শ্বেতাঙ্গ মেয়েটির, কিন্তু পরেই তার লাইফে এমন এক ভৌতিক ও বিভীষিকাময় পরিস্থিতি নেমে আসে যা সে কল্পনায়ও ভাবতে পারেনি। কি হয়েছিল তার সাথে সেটা জানাতেই হাজির হলাম গেট আউট মুভিটির এক্সপ্লেনেশন নিয়ে। তো ভিডিওটিতে একটি লাইক দিয়ে চলো শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা একজন কৃষ্ণাঙ্গ লোককে কিডন্যাপ হতে দেখি, কিন্তু লোকটা কে ছিল আর তাকে কিডন্যাপই বা কেন করা হলো সেটা না হয় একটু পরেই জানাচ্ছি। এরপর আমরা দেখতে পাই গল্পের প্রধান চরিত্র ক্রিসকে। ক্রিস সেদিন তার গার্লফ্রেন্ড রোজের বাবা মায়ের সাথে দেখা করতে যাচ্ছিল, কিন্তু সে এটা নিয়ে বেশ টেনশন করছিল যে রোজের বাবা মা তাকে অ্যাকসেপ্ট করবে কিনা। কারণ আমরা দেখতেই পাচ্ছি যে রোজ একজন শ্বেতাঙ্গ আর ক্রিস ছিল কৃষ্ণাঙ্গ। যদিও বর্তমানে বর্ণবাদ অনেক কমে এসেছে, কিন্তু আজও অনেকেই এই বিষয়টা খুবই সিরিয়াস ভাবে মেনে চলে। শ্বেতাঙ্গ লোকেরা কৃষ্ণাঙ্গদের সাথে বন্ধুত্ব তো দূরের কথা, ঠিকভাবে কথা বলতেও পর্যন্ত চাইতো না। আর তার উপর ক্রিস তো শ্বেতাঙ্গ পরিবারের জামাই হওয়ার স্বপ্ন দেখছে। এটা নিয়েই তার মনের ভেতর বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা চলছিল। রোজ সেটা বুঝতে পেরে বলে, তুমি একদম চিন্তা করো না, আমার বাবা মা মোটেও রেসিস্ট নয়, তারা তোমাকে দেখে খুশি মনেই অ্যাকসেপ্ট করে নিবে। তখন ক্রিস শান্ত হয়ে রোজের সাথে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। যেতে যেতে হঠাৎ ক্রিসের কাছে তার পুলিশ বন্ধু ররের ফোন আসে। তার সাথে কথা বলা শেষ করে ক্রিস আর রোজ যখন নিজেদের মধ্যে কথা বলছিল, ঠিক তখনই হঠাৎ একটা বন্য হরিণ তাদের গাড়ির সামনে চলে আসে। এমন আচমকা ঘটনায় রোজ গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলে আর অ্যাক্সিডেন্টে হরিণটা সেখানেই মারা যায়। ক্রিস সেটা দেখে বেশ ঘাবড়ে যায়। তারা তৎক্ষণাৎ পুলিশকে ফোন করে বিষয়টা জানায়। পুলিশ আসার পর রোজ তাকে সবকিছু খুলে বলে। যদিও গাড়ি রোজ চালাচ্ছিল, কিন্তু পুলিশ বারবার ক্রিসের আইডি দেখতে চায়। এতে রোজ বুঝে গিয়েছিল ক্রিস ব্ল্যাক হওয়াতে পুলিশ তাকে হেনস্থা করতে চাচ্ছে। তাই সে কৌশলে ব্যাপারটাকে সামলে সেখান থেকে বেরিয়ে আসে। অতঃপর তারা বাড়িতে পৌঁছে যায়, যেখানে রোজের বাবা মা তাকে খুব আদরের সাথেই স্বাগত জানায়। তাদের ভালো ব্যবহার আর আতিথেয়তা দেখে ক্রিস বেশ ইমপ্রেস হয়ে যায়। রোজের বাবা ডিন একজন নিউরোসার্জন আর তার মা মিসি একজন সাইকিয়াট্রিস্ট। তারা দুজনেই যথেষ্ট ওপেন মাইন্ডেড, তাই তারা ক্রিসকে খুবই সহজেই অ্যাকসেপ্ট করে নেয়। ডিন অর্থাৎ রোজের বাবা ক্রিসকে তাদের পুরো বাড়িটা ঘুরিয়ে দেখায়। এরই মাঝে হঠাৎ ক্রিস একজন বৃদ্ধ লোকের ছবি দেখে থেমে যায়। তখন ডিন বলে, এটা আমার বাবার ছবি। আমার বাবা খুব ভালো একজন রানার ছিল, এমনকি সে অলিম্পিকেও সিলেক্ট হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত জিততে পারেনি। এসব কথা বলতে বলতে গার্ডেনের দিকে গেলে ক্রিস একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করে। গার্ডেনে যে মালির কাজ করছিল সে একজন কৃষ্ণাঙ্গ ছিল। ছেলেটার নাম ছিল ওয়াল্টার। এর আগে তার সাথে বাড়ির হেল্পিং হ্যান্ড জর্জিনার দেখা হয়েছিল, সেও একজন কৃষ্ণাঙ্গ ছিল। ক্রিসের মনে মনে কিছুটা খটকা লাগতে শুরু করে, তবে সে কিছু বলার আগেই ডিন বলে, আমি জানি তুমি কি ভাবছো, কিন্তু তোমার ধারণা ভুল। এরা দুজন আমার বাবা মায়ের দেখাশোনা করত। তারা মারা যাওয়ার পর আমি এদের দুজনকেই আমার বাড়িতেই রেখে দিয়েছি। ক্রিস তখন ব্যাপারটা বুঝতে পারে এবং বিষয়টা স্বাভাবিকভাবেই নেয়। এরপর তারা যখন বাইরে বসে আড্ডা দিচ্ছিল, তখন জর্জিনার আচরণ ক্রিসের কাছে বেশ অদ্ভুত লাগে, তবে মিসি সেটা সামলে নেয়। সেদিন রাতে রোজের ভাই জেরেমির সাথে তার দেখা হয়। তারা সবাই একসাথে খাওয়া দাওয়া করছিল। সেখানে জেরেমির আচরণটা ক্রিসের কাছে একটু অদ্ভুত লাগে। সে খুব কৌশলে ক্রিসকে অপমান করার চেষ্টা করছিল, তবে ক্রিস সেটা বুঝে ফেলে। ডিন আর মিসি তখন জেরেমিকে বাধা দিলে সে শান্ত হয়। এরপর রোজ তার ভাইয়ের আচরণের জন্য ক্রিসের কাছে ক্ষমা চায়। তার কাছেও ব্যাপারটা বেশ অদ্ভুত লাগছিল, কারণ এর আগে কখনোই তার পরিবারের লোকেরা তার বয়ফ্রেন্ডের সাথে এমন আচরণ করেনি। এখানে একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, রোজ একদিন ক্রিসকে বলেছিল তার আগে রোজের কোনো ব্ল্যাক বয়ফ্রেন্ড ছিল না। তাহলে কি জেরেমির এই আচরণ ক্রিসের ব্ল্যাক হওয়ার কারণে, নাকি এর পিছে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? এর উত্তর জানার জন্য আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। এরপর রাতে ঘুমাতে গেলে ক্রিসের কোনোভাবেই ঘুম আসছিল না, তবে এর মধ্যে প্রশ্ন খোঁজার প্রয়োজন নেই। নতুন জায়গা, নতুন পরিবেশে আসলেই ঘুম আসে না।
তো ক্রিস তখন সিগারেট খাওয়ার জন্য বাহিরে আসলেই হঠাৎ সে দেখতে পায় ওয়াল্টার দ্রুত গতিতে তার দিকে দৌড়ে আসছে। তবে ক্রিসের সামনাসামনি আসা মাত্রই সে মোড় ঘুরে অন্যদিকে চলে যায়। এটা দেখে ক্রিস বেচারা হতভম্ব হয়ে যায়। এরপর সে আবারও বাড়িতে চলে গেলে মেসি হঠাৎ তাকে পিছন থেকে ডাক দেয়। সে পাশের রুমে বসে চা খাচ্ছিল। এত রাতে মেসির জেগে থাকাটাও ক্রিসের কাছে বেশ আজব লাগে। তবুও মেসির কথায় সে তার সামনে গিয়ে বসে। ক্রিসের সিগারেট খাওয়ার অভ্যেসটা মেসির পছন্দ ছিল না, তাই সে ক্রিসকে সিগারেট খাওয়াটা ছাড়তে বলে। তখন ক্রিস বলে, আমি চেষ্টা করছি, খুব দ্রুতই ছেড়ে দেব। তখনই হঠাৎ মেসি বলে ওঠে, তুমি একবার আমার কথায় রাজি হলে তোমার অভ্যেসটা একেবারেই চলে যাবে। ক্রিস এটা শুনেই বুঝতে পারে মেসি হিপনোটাইজের কথাবার্তা বলছে, কারণ এর আগেও সে একবার ক্রিসকে হিপনোটাইজের বিষয়টা বলেছিল। যাই হোক, তখন ক্রিস কোনোভাবেই এতে রাজি হচ্ছিল না। তো মেসি আর তাকে জোর করে না। সে চায়ের কাপটা উঠিয়ে চামচ দিয়ে চিনি মিক্স করতে শুরু করে। এরপর সে ক্রিসকে তার মায়ের মৃত্যুর ব্যাপারে জিজ্ঞাসা করে। তার বাবা অনেক আগেই তাকে ছেড়ে চলে গিয়েছিল। এরপর তার মা একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। ক্রিস তখন অনেক ছোট ছিল। মেসি তখন তাকে জিজ্ঞাসা করে, তোমার মায়ের অ্যাক্সিডেন্টের সময় তুমি কোথায় ছিলে? ক্রিস বলে, আমি আমার রুমে টিভি দেখছিলাম। সেটা শুনেই মেসি বলে ওঠে, তুমি কেমন ছেলে? তোমার মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা শুনেও তুমি টিভি দেখে যাচ্ছিলে। এই কথা শোনা মাত্রই ক্রিসের দম বন্ধ হয়ে আসতে শুরু করে, কারণ ওই সময়টাতে সে যেহেতু অনেক ছোট ছিল তাই সে কি করবে বুঝে উঠতে পারেনি। তবে পরবর্তীতে সে জানতে পারে অ্যাক্সিডেন্টের কিছুক্ষণ পরেও তার মা বেঁচে ছিল। হয়তো সময় মতো তার কাছে পৌঁছালে তাকে বাঁচানো সম্ভব হতো, কিন্তু ক্রিস তখন কিছুই করতে পারেনি, যে কারণে সে আজও মায়ের মৃত্যুর জন্য নিজেকেই দায়ী করে। তার মনে হয় সে যদি দ্রুত কোনো স্টেপ নিতে পারত তাহলে তার মা আজ বেঁচে থাকত। এরই মাঝে মেসি বলে ওঠে, এখন আমি যেটা বলবো তুমি সেটাই শোনো। তুমি এখন অন্ধকার ঘরে আটকা পড়ে যাবে। এই কথা শোনা মাত্রই ক্রিস একটা অন্ধকার গর্তে পতিত হয় এবং ক্রমশই সে তলিয়ে যেতে শুরু করে, আর সাথে সাথেই তার ঘুম ভেঙে যায়। তখন বোঝা যায় এই সবই হয়তোবা তার স্বপ্ন ছিল। এরপর সে রুম থেকে বাইরে বেরিয়ে দেখে ওয়াল্টার কাঠ কাটছে। ক্রিস তখন কৌতূহলবশত তার কাছে গিয়ে কথা বলতে শুরু করে। তখন ওয়াল্টার তার কাছে গতকাল রাতের কাজের জন্য ক্ষমা চায়, অর্থাৎ সে যে ক্রিসের সামনে আচমকাই চলে এসেছে সেই ব্যাপারটা। সে বলে, আমি আসলে প্রত্যেক রাতেই এক্সারসাইজ করি, তার মাঝেই হঠাৎ তুমি আমার সামনে চলে এসেছিলে। তোমাকে ভয় পাইয়ে দেওয়ার জন্য দুঃখিত। অর্থাৎ ক্রিসের ওয়াল্টারকে দেখাটা কোনো স্বপ্ন ছিল না, এটি সত্যি সত্যিই ঘটেছিল। ক্রিস বুঝে যায় তার মানে মেসির সাথে দেখা হওয়াটাও সত্যিই ছিল। এসব ভাবতে ভাবতে সে সিগারেট বের করে খেতে গেলে সেটা দেখে তার কেন যেন ঘৃণা লাগছিল। তখনই সে নিশ্চিত হয়ে যায় যে মেসি আসলেই তাকে হিপনোটাইজ করেছে। সে দ্রুত বিষয়টা রোজকে জানায়। রোজ তার কথা শুনে অবাক হয়ে যায়। সে বুঝতে পারছিল না তার পরিবারের লোকেরা এমন অদ্ভুত আচরণ কেন করছে। সে ক্রিসের কাছে এমন পরিস্থিতির জন্য ক্ষমা চায়। তখন ক্রিস আর কথা বাড়ায় না। এমন সময় তাদের বাড়িতে একের পর এক গাড়ি আসতে শুরু করে। মূলত সেদিন তাদের বাড়িতে একটা পার্টি ছিল। যথারীতি অতিথিরা আসার পর রোজ ক্রিসকে তাদের সবার সাথে পরিচয় করিয়ে দেয়। ক্রিস তখন দেখতে পায় যে গেস্টরা সবাই হোয়াইট। তাদের মাঝে ক্রিস একটু আনকমফোর্টেবল ফিল করছিল। তার উপর তারা আবার ক্রিসের বডি ফিটনেস নিয়ে কথা বলতে শুরু করে। এক ভদ্র মহিলা তো তার মাসেল ধরে চেক পর্যন্ত করে। ব্যাপারটা সত্যিই খুব অস্বস্তিকর। তবে কিছুক্ষণ পরেই সে এক কৃষ্ণাঙ্গের দেখা পায়। লোকটার নাম ছিল অ্যান্ড্রো। লোকটা যথেষ্ট হ্যান্ডসাম ছিল, কিন্তু মজার ব্যাপার হলো সে বিয়ে করেছে তার থেকে 20 থেকে 25 বছর বেশি বয়সের এক হোয়াইট মহিলাকে। সাধারণত ব্ল্যাক ছেলেদের চয়েস এমনটা হয় না, তাই ক্রিসের কাছে বিষয়টা একটু আজব লাগে। অবশ্য আজব লাগার আরও একটা কারণ আছে, সেটা আমরা একটু পরেই জানতে পারবো। এরপর ক্রিসের দেখা হয় হ্যাডসন নামের একটা লোকের সাথে। লোকটা অন্ধ হওয়ার সত্ত্বেও একজন দুর্দান্ত ফটোগ্রাফার ছিল, আর ক্রিস নিজেও যেহেতু একজন প্রফেশনাল ফটোগ্রাফার তাই সে হ্যাডসনকে আগে থেকেই চিনত।
তার সাথে কথা বলা শেষে ক্রিস তার রুমে গিয়ে দেখে তার ফোন যেটা কিনা চার্জে লাগানো ছিল সেটা বন্ধ হয়ে পড়ে আছে। চার্জারটা কেহ একজন খুলে ফেলেছে। সে তখন দ্রুত চার্জারটা কানেক্ট করে রডের কাছে ফোন করে সেখানকার সব ঘটনা খুলে বলে। তাকে সে এটাও জানায় যে রোজের মা তাকে হিপনোটাইজ করেছে। কথাটা শুনে রড ভীষণ অবাক হয়। সে দ্রুত ক্রিসকে সেখান থেকে বেরিয়ে যেতে বলে। এমন সময় রোজ সেখানে আসলে ক্রিস তাকে বলে, দেখো আমার ফোনের চার্জারটা কেউ খুলে রেখেছে। আমার মনে হয় এটা জর্জিনার কাজ, কারণ সর্বশেষ তাকেই আমি এই রুমে ঢুকতে দেখেছি। রোজ তখন তার কথা মানতে চায় না, কিন্তু ক্রিসের মনে হয় জর্জিনা হয়তোবা তার উপর খারাপ নজর দিচ্ছে, কারণ সে শুরু থেকেই ক্রিসের দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছে। কিন্তু রোজ তার কথায় তেমন পাত্তা দেয় না। এরপর রোজ সেখান থেকে চলে গেলে জর্জিনা এসে ক্রিসকে বলে, আমি ইচ্ছে করে চার্জারটা খুলিনি, হয়তোবা কাজ করতে গিয়ে ভুলবশত খুলে গেছে। ক্রিস তখন তার সাথে কোনো বাজে রিয়েক্ট করে না। তবে জর্জিনার আচরণ এবারও তার কাছে আজব লাগে, কারণ সে ক্রিসের দিকে তাকিয়ে কাঁদছিল, কিন্তু তার মুখের এক্সপ্রেশন তার থেকে একদমই আলাদা। তার মুখে হাসি ছিল। তবে ক্রিস সেসবে গুরুত্ব না দিয়ে আবারও পার্টিতে ফিরে আসে। সেখানে সে লুকিয়ে অ্যান্ড্রুর একটা ছবি তোলার চেষ্টা করে, কিন্তু দুঃখের বিষয় তার ফোনের ফ্ল্যাশ লাইটটা অন থাকার কারণে সবাই সেটা বুঝে যায়। তবে এখানে আচমকাই ঘটে যায় এক অদ্ভুত কাণ্ড। তার ফ্ল্যাশ লাইটটা অ্যান্ড্রুর চোখে পড়ার সাথে সাথেই তার চেহারার এক্সপ্রেশন একেবারেই পাল্টে যায়। তার নাক থেকে রক্ত বের হতে শুরু করে, আর সে সোজা ক্রিসের উপরেই অ্যাটাক করে বসে। সে ক্রিসকে সেখান থেকে চলে যেতে বলছিল। এদিকে ক্রিস তার কথার মাথা মুন্ডু কিছুই বুঝে উঠতে পারছিল না। তখন পার্টিতে আসা সবাই অ্যান্ড্রুকে সামলে ভিতরে নিয়ে যায়, আর মিসি তাকে ট্রিটমেন্ট করে সুস্থ করে বাহিরে বেরিয়ে আসে। অ্যান্ড্রু তখন আবারও আগের মতোই স্বাভাবিক আচরণ করছিল। সে ক্রিসের কাছে ক্ষমাও চায়। তখন মিসি ক্রিসকে বলে, আসলে অ্যান্ড্রুর একটু মানসিক সমস্যা রয়েছে। তার চোখে ফ্ল্যাশ লাইট পড়লেই সে আক্রমণাত্মক হয়ে ওঠে। ক্রিস তখন বিষয়টা নিয়ে আর মাথা ঘামায় না, কিন্তু এভাবে আচমকা অ্যাটাক হওয়াতে সে একটু ঘাবড়ে গিয়েছিল। তখনই রোজ তাকে নিয়ে বাহিরে চলে আসে। অন্যদিকে ক্রিসের অনুপস্থিতিতে সেই সময় পার্টিতে থাকা সবাই একটা অদ্ভুত গেম খেলতে শুরু করে। ডিন ক্রিসের ছবি নিয়ে আঙুল দিয়ে কিছু একটা ইশারা করছিল, আর সবাই তাতে রেসপন্স করছিল। এখন এইটা কি আসলেই কোনো গেম ছিল নাকি অন্য কিছু, সেটাই আসল চিন্তার বিষয়। এদিকে রোজ আর ক্রিস পাশের একটা লেকের পাড়ে গিয়ে বসে। তখন ক্রিস রোজকে বলে, আমি এখানে থাকতে চাই না, আমার কাছে কেমন যেন সবকিছু অদ্ভুত লাগছে। রোজ তার কথা শুনে আপসেট হয়ে বলে, তুমি আমাকে ছেড়ে চলে যাবে? রোজের মন খারাপ দেখে সে বলে, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, তুমি ছাড়া আমার আর কেই বা আছে বলো? তখন রোজ বলে, ঠিক আছে, আমারও এখানে থাকতে ভালো লাগছে না, চলো আমরা কালকেই শহরে ফিরে যাই। ক্রিস তার কথা শুনে একটু স্বস্তি পায়। এরপর তারা আবারও বাড়িতে ফিরে আসে। ততক্ষণে রাত হয়ে গিয়েছিল, আর গেস্টরাও একে একে চলে যেতে শুরু করেছিল। ক্রিস তার রুমে গিয়ে রডকে অ্যান্ড্রুর ওই ছবিটা পাঠায়। তবে ছবিটা দেখেই রড লোকটাকে চিনে ফেলে। মূলত অ্যান্ড্রু তাদেরই এক ফ্রেন্ডের বয়ফ্রেন্ড ছিল, কিন্তু 6 মাস আগে সে অদ্ভুতভাবে নিখোঁজ হয়ে যায়। পুলিশ তাকে খোঁজার অনেক চেষ্টা করেছে, কিন্তু তার কোনো হদিশ পাওয়া যায়নি। আর এই কারণে ক্রিস তার ছবিটা তুলেছিল, কারণ তার কাছে অ্যান্ড্রুকে খুব চেনা চেনা মনে হচ্ছিল। তবে এখানে আরও একটা রহস্য আছে। মূলত গল্পের একদম শুরুতে আমরা যেই লোকটাকে কিডন্যাপ হতে দেখেছিলাম সেটাই ছিল এই অ্যান্ড্রু। তবে তখনকার অ্যান্ড্রু আর এখনকার অ্যান্ড্রুর মধ্যে আকাশ পাতাল তফাৎ। তার পোশাক, পরিচ্ছদ, চলাফেরা সবকিছুই পাল্টে গেছে। তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে, কিডন্যাপ হওয়ার পর সে এখানে কিভাবে পৌঁছলো? এসব ভেবে ক্রিস খুবই ভয় পেয়ে যায়। সে ওই রাতেই সেখান থেকে বেরিয়ে যেতে চাচ্ছিল, তাই সে দ্রুত রোজকে ব্যাগ গুছিয়ে নিতে বলে, আর রোজও তার কথা মতো ব্যাগ গোছাতে চলে যায়। এমন সময় ক্রিসের চোখ পড়ে তাদের রুমে থাকা একটা ছোট্ট স্টোরেজ রুমের দিকে, যেটা সে আগে কখনো খেয়াল করেনি, কারণ ওই রুমের দরজা সবসময়ই লক করা থাকতো। সে কৌতূহলবশত রুমটার কাছে গেলে ভিতরে একটা বক্স দেখতে পায়,
বক্সটা খোলা মাত্রই তার চোখ ছানা বড়া হয়ে যায়। বক্সের ভেতরে অনেকগুলো ছবি ছিল, সেগুলোতে রোজকে অনেকগুলো ব্ল্যাক ছেলেদের সাথে দেখা যায়। ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছিল ছেলেগুলো রোজের বয়ফ্রেন্ড, কিন্তু রোজ তো তাকে বলেছিল যে তার কখনোই কোনো ব্ল্যাক বয়ফ্রেন্ড ছিল না। তাহলে এরা কারা? এবং অদ্ভুত ব্যাপার হলো সেখানে ওয়াল্টার এবং জর্জিনার ছবিও ছিল। তাহলে রোজ কি লেসবিয়ান? কিছুই যেন বুঝে উঠতে পারছিল না সে। এরই মাঝে রোজ সেখানে চলে আসে। ক্রিস দ্রুত তাকে নিয়ে সেখান থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু সমস্যা হচ্ছে রোজ গাড়ির চাবিটা খুঁজে পাচ্ছিল না। চাবিটা সে ব্যাগের ভিতরেই রেখেছিল, কিন্তু এখন সে সেটা কোনোভাবেই খুঁজে পাচ্ছিল না। এদিকে তারা বাড়ি থেকে বের হওয়ার সময় রোজের পুরো পরিবার অদ্ভুতভাবে তাকে ঘিরে ধরে। সেসব দেখে ক্রিস ভীষণ ঘাবড়ে যায়। মিসি বলে, এত রাতে কোথায় যাচ্ছ? আমার সাথে অন্তত এক কাপ চা খেয়ে যাও। কিন্তু ক্রিস তাতে রাজি হয় না। এরপর ডিন তাকে জিজ্ঞাসা করে, তোমার উদ্দেশ্য কি? ক্রিস বলে, আপাতত আমার উদ্দেশ্য গাড়ির চাবিটা খুঁজে বের করা। তখন ডিন কেমন যেন অদ্ভুত কথাবার্তা শুরু করে, যেমন আমাদের জন্ম মৃত্যু কোনো কিছুর উপরেই হাত নেই, তাই এগুলো অন্যের হাতে ছেড়ে দেওয়া উচিত। যার মাথা মুন্ডু ক্রিস বুঝে উঠতে পারছিল না, তাই সে এসব তোয়াক্কা না করে রোজকে দ্রুত চাবিটা বের করে দিতে বলে। কিন্তু রোজ তখনও চাবিটা খুঁজে পাচ্ছে না। একটা পর্যায়ে ক্রিস রাগারাগি করতে শুরু করলে জেরেমি গিয়ে তাকে ভয় দেখায়। তবে তখনই হঠাৎ অদ্ভুতভাবে রোজের চেহারার এক্সপ্রেশন পাল্টে যায়। সে ক্রিসকে চাবিটা দেখিয়ে বলে, এটা আমার কাছেই ছিল, কিন্তু আমি তোমাকে দিতে পারবো না। ক্রিসের মাথায় তখন যেন আকাশ ভেঙে পড়ে। সে বুঝতে পারে সে একটা বড় ঝামেলায় ফেসে গেছে। সে তৎক্ষণাৎ সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সেই মুহূর্তেই মিসি চায়ের কাপ এনে তাকে আবারও হিপনোটাইজ করে ফেলে। এদিকে রড বারবার ক্রিসকে ফোন করেই যাচ্ছিল, কিন্তু ক্রিসের কোনো খোঁজ নেই। তার ফোন বারবার বন্ধ বলছিল, তাই সে খুবই টেনশনে পড়ে যায়। কিন্তু সে যে ক্রিসের কাছে যাবে তারও কোনো উপায় ছিল না, কারণ সে রোজের বাড়ির অ্যাড্রেস জানতো না। ক্লু বলতে তার কাছে শুধুমাত্র অ্যান্ড্রো আর রোজের ছবি ছিল, তাই সে ওই ছবিগুলো নিয়েই অনলাইনে ঘাটাঘাটি করতে শুরু করে। আর তখনই একটা ভয়ঙ্কর রহস্য সামনে আসে তার। সে জানতে পারে অ্যান্ড্রো যখন কিডন্যাপ হয়েছিল সেই সময়টাতে আমেরিকায় একদল সাইকোপ্যাথ অ্যাক্টিভ ছিল। তারা ব্ল্যাক লোকেদের কিডন্যাপ করে নিয়ে হিপনোটাইজ করে তাদের নিজেদের দাস বানিয়ে রাখত। রড তখনই বুঝে যায় অ্যান্ড্রোকেও নিশ্চয়ই ওই সাইকোপ্যাথের দল কিডন্যাপ করেছিল। আর ক্রিসও যেহেতু তাকে হিপনোটাইজের বিষয়টা বলেছিল, তার মানে নিশ্চয়ই রোজও হয়তোবা ওই সাইকোপ্যাথের মধ্যেই একজন। সে ক্রিসকে নিজের দাস বানানোর জন্য ধরে নিয়ে গেছে। সে দ্রুত বিষয়টা তার সিনিয়রকে জানায়, কিন্তু তারা রডের কথাকে হেসেই উড়িয়ে দেয়, কারণ ওই সময় তারাও ওই সাইকোপ্যাথদের দলকে খোঁজার অনেক চেষ্টা করেছে, কিন্তু কোনো মতেই তাদের খোঁজ পাওয়া যায়নি। তাই তাদের ধারণা যে এমন কোনো দলের অস্তিত্বই নেই। তাই রড হতাশ হয়ে সেখান থেকে ফিরে আসে। তবে নিজের বন্ধুকে তো আর এইভাবে মৃত্যুর মুখে ফেলে রাখা যায় না, তাই সে নিজের মতো করে ক্রিসকে খোঁজার চেষ্টা চালিয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই ক্রিসকে একটা রুমের ভেতর চেয়ারের সাথে আটকে রাখা হয়েছে। তার সামনে একটা টিভি রাখা ছিল। ক্রিসের জ্ঞান ফেরা মাত্রই টিভিটা অটোমেটিকলি অন হয়ে যায়, আর সেখানে রোজেদের দাদা দাদি সহ পুরো পরিবারের ভিডিও দেখানো হয়। সেই ভিডিওর কথাগুলো শুনে ক্রিস বুঝতে পারে তার সাথে এসব অদ্ভুত ঘটনার কারণটা আসলে কি। মূলত রোজের পুরো পরিবার মিলে কৃষ্ণাঙ্গ লোকেদের কিডন্যাপ করে, তবে সবাইকে নয়, তারা ফিট এবং অ্যাক্টিভ লোকেদেরকেই কিডন্যাপ করত। এরপর ডিন অর্থাৎ রোজের বাবা সেই লোকেদের ব্রেন অন্য কোনো লোকেদের সাথে রিপ্লেস করে দেয়। তখন ওই কিডন্যাপ হওয়া লোকগুলো সেই লোকেদের মতোই আচরণ করতে শুরু করে, অর্থাৎ শরীর একজনের কিন্তু চিন্তা ভাবনা অন্য কারো। তবে প্রশ্ন হচ্ছে, এতে রোজেদের লাভ কোথায়? আসলে ওই কৃষ্ণাঙ্গ লোকেদের বডি নিলামে তোলা হতো। শরীর অন্য কারো হলেও যদি কোনো ব্যক্তির সাথে ওই লোকের ব্রেন রিপ্লেস করা হয়, তাহলে ওই বডিটা ব্রেন রিপ্লেস করা ব্যক্তির মতোই আচরণ করতে শুরু করে। এতে মৃত্যু পথযাত্রী ব্যক্তির পরিবার তাদের সেই সদস্যকে ফিরে পায়। আর এজন্যই সেই দিন পার্টিতে সকল মানুষ বৃদ্ধ ছিল, যারা নিজেদের ব্রেন একজন সুস্থ সবল ব্যক্তির সাথে রিপ্লেস করে আরও একবার বেঁচে উঠবে।
আর এটি নিয়েই ছিল রোজেদের বিজনেস। তারা ব্ল্যাক লোকেদের শরীর চড়া দামে বিক্রি করত। এরপর ডেন শরীর কিনে নেওয়া ব্যক্তির ব্রেন কিডন্যাপ করা লোকের সাথে রিপ্লেস করে দিত। এতে করে বলা যায় যে তার আরও একবার পুনর্জন্ম হতো। ব্যাপারটা যদিও একটু কনফিউজিং, তবে আশা করছি একটু মনোযোগ সহকারে তোমরা দেখলে পুরো বিষয়টা বুঝতে পারবে। যাই হোক, ক্রিস এসব শুনে বুঝে যায় রোজ তাকেও এই কারণেই তাদের বাড়িতে নিয়ে এসেছে। সে তখন ওই জায়গা থেকে পালানোর চেষ্টা করতে শুরু করে। তবে ঠিক সেই মুহূর্তেই তার সামনে একটা চায়ের কাপের ভিডিও আসে আর সে হিপনোটাইজ হয়ে যায়। এদিকে ডিন ক্রিসের ব্রেন রিপ্লেসমেন্টের প্রস্তুতি নিতে শুরু করে। তার বডিটা কিনেছিল সেই অন্ধ ফটোগ্রাফার, যাতে তার ব্রেন রিপ্লেসমেন্টের পর সে ক্রিসের চোখ দিয়ে পুরো দুনিয়া দেখতে পারে। ডিন তখন সেই অপারেশনের প্রস্তুতি নিতে থাকে আর জেরিমিকে পাঠিয়ে দেয় ক্রিসকে আনার জন্য। ক্রিস তখন অজ্ঞান হয়ে পড়েছিল, কিন্তু যখনই জেরিমি তাকে নিয়ে যাওয়ার জন্য তার হাতের বাঁধনগুলো খোলে, তখনই ক্রিস হঠাৎ করে তার উপর অ্যাটাক করে বসে এবং আমরা বুঝতে পারি যে ক্রিস আসলে হিপনোটাইজ হয়নি। তাকে যেই সোফার সাথে বেঁধে রাখা হয়েছিল, সে ওই সোফা থেকে ফোম বের করে তার কানে ঢুকিয়ে রেখেছিল, যার ফলে ওই চায়ের কাপের ভিডিওর সাউন্ড সে শুনতে পায়নি এবং হিপনোটাইজও হয়নি। জেরিমিকে আহত করে সে ওই জায়গা থেকে বেরিয়ে আসে। তবে তখনই তার সামনে আসে ডিন। এটা দেখেই সে তৎক্ষণাৎ ডিনের উপরেও অ্যাটাক করে তাকে মেরে ফেলে। এরপর যখন সে বেরোনোর চেষ্টা করছিল, তখনই হঠাৎ মিসি এসে তার উপর আক্রমণ করে বসে। তখন ক্রিস তাকেও খুন করে ফেলে। এরই মাঝে জেরিমির জ্ঞান ফিরে আসলে সে আবারও ক্রিসের উপরে অ্যাটাক করে। তাকে সে সেখান থেকে বের হতে বাধা দেয়। রোজ তখন কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে নতুন টার্গেট খুঁজছিল, যার কারণে সে বাইরে কি হচ্ছে সেটা টের পায় না। জেরিমির সাথে ক্রিসের ফাইটের সময় খুব জোরে একটা শব্দ হয়। তখনই রোজ সেটা খেয়াল করে, কিন্তু সে বাহিরে আসার আগেই ক্রিস জেরিমিকে মেরে গাড়ি নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। তবে তখন রোজ জোরে দাদিমা বলে একটা ডাক দেয় আর সাথে সাথেই জর্জিনা এসে ক্রিসের গাড়ির ওপর ঝাঁপিয়ে পড়ে। ক্রিস তখন ভয়ে গাড়িটা থামিয়ে দেয়। সে চাইলেই বিষয়টাকে অ্যাভয়েড করে সেখান থেকে চলে যেতে পারত, কিন্তু তখন তার নিজের মায়ের কথা মনে পড়ে যায়। সে সব সময় মনে করত তার অবহেলার কারণেই তার মা মারা গেছে। তাই জর্জিনাকে সে কোনোভাবেই আর অ্যাভয়েড করতে পারে না। সে দৌড়ে গিয়ে মেয়েটাকে তুলে এনে গাড়িতে বসিয়ে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু এই সিদ্ধান্তই তার জীবনের সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়ায়। কিছুক্ষণ পর জর্জিনা হঠাৎ জেগে ওঠে তার উপরেই অ্যাটাক করতে শুরু করে। তখন ক্রিস দেখতে পায় জর্জিনার মাথায় অপারেশনের চিহ্ন, অর্থাৎ তাকেও ব্রেইন ট্রান্সফার করা হয়েছে। আর এজন্যেই রোজ তাকে দাদিমা বলে ডাক দিয়েছিল, কারণ জর্জিনার ব্রেনের সাথে রোজের দাদিমার ব্রেন রিপ্লেস করা হয়েছিল। আর শুধু তাই নয়, রোজের দাদার ব্রেন রিপ্লেস করা হয়েছিল ওয়াল্টারের সাথে, যে কারণেই মূলত তাকে সেই দিন রাতে এত জোরে দৌড়াতে দেখা যায়। এদিকে জর্জিনার অ্যাটাকে ক্রিস বেসামাল হয়ে গাড়িটির অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। এতে জর্জিনা সেখানেই মারা যায়। এরই মাঝে রোজ এসে ক্রিসের উপরেই গুলি চালাতে শুরু করে। ক্রিস কোনো মতে তার কাছ থেকে পালানোর চেষ্টা করছিল। তখনই আচমকা ওয়াল্টার এসে তার উপর অ্যাটাক করে দেয়। তাকেও রোজ অ্যাটাক করার কমান্ড দিয়েছিল। এদিকে ক্রিস ওয়াল্টারকে থামানোর আপ্রাণ চেষ্টা করতে থাকে, কিন্তু তার শক্তির সাথে ক্রিস কোনো মতেই পেরে উঠছিল না। এক পর্যায়ে ওয়াল্টার ক্রিসের গলা চেপে ধরে। তখন ক্রিস অনেক কষ্টে ফোনটা বের করে ওয়াল্টারের দিকে ফ্ল্যাশ মারে। সেই লাইটটা চোখে পড়ার সাথে সাথেই ওয়াল্টারের ঘোর কেটে যায়। তার নাক থেকে রক্ত পড়তে শুরু করে, কিন্তু সে তখন বিষয়টা রোজকে বুঝতে দেয় না এবং তাকে বলে, তোমার বন্দুকটা আমাকে দাও। রোজ তখনও ওয়াল্টারকে তার দাদাই মনে করছিল, তাই সে সহজেই বন্দুকটা তাকে দিয়ে দেয়। তবে তখনই ওয়াল্টার সেই বন্দুকটি নিয়ে সোজা রোজকেই গুলি করে দেয় এবং সে নিজেও সুইসাইড করে নেয়, কারণ সে কোনোভাবেই চাচ্ছিল না যে তার বডিকে কেহ অপব্যবহার করুক। এসব দেখে ক্রিস ভীষণ ভয় পেয়ে যায় এবং সে তার রাগ সামলাতে না পেরে রোজের গলা চেপে ধরে। তবে রোজ তখন মরতে মরতে তাকে বলে, আমি তোমাকে সত্যি ভালোবেসেছিলাম ক্রিস, তবে আমি বাধ্য হয়েছি এসব করতে, আমাকে তুমি ক্ষমা করে দিও। এসব শুনে ক্রিস রোজকে আর মারতে পারে না।
কারণ সে রোজকে আসলেই অনেক বেশি ভালোবাসতো। কিন্তু তখনই আরও একবার রোজের ফেস পরিবর্তন হয়ে যায়। এরই মাঝে সেখানে পুলিশের গাড়িও চলে আসে, অর্থাৎ রোজ তাকে এখানে ফাঁসাতে চাইছিল। কিন্তু সৌভাগ্যক্রমে তখন সেই গাড়িটিতে ছিল ক্রিসের বন্ধু রড। সে ক্রিসকে তৎক্ষণাৎ গাড়িতে উঠে বসতে বলে, কারণ সে ইতিমধ্যেই সবকিছু বুঝে গিয়েছিল। তাই সে কোনো প্রশ্ন না করেই ক্রিসকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। অন্যদিকে যদিও রোজ তখনও বেঁচে ছিল, কিন্তু সঠিক সময়ে ট্রিটমেন্ট না হওয়ার কারণে সেও সেখানেই মারা পড়ে। আর এখানেই এই মুভিটির সমাপ্তি ঘটে। মানুষের চাহিদার আসলেই কোনো শেষ নেই, আর সেই চাহিদাই অতিরিক্ত বেড়ে গেলে মানুষের মধ্যে দেখা দেয় বিকৃত মানসিকতা, ঠিক যেমনটা আজকের গল্পে হয়েছে। আমি নিজেও ভাবতে পারিনি গল্পের শেষে এমন কোনো রহস্য বের হবে। তো আপনাদের কাছে আজকের গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। সুতরাং আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।